এবারে নির্বাচনে যে ভিডিওগুলো আমরা দেখছি, ১৮ নির্বাচনের কথাও বলছিলেন যে ভিডিও দেখি নাই। কিন্তু প্রশ্নটা ওইখানে যে কেন তখন কোনো ভিডিও মানে ধরেন আমি যখন আওয়ামী লীগের কোনো অতিথিকে এই প্রশ্নগুলো করি, তারা আমাকে হুম। পাল্টা প্রশ্ন করেন যে, "আপনি কি মিডিয়ার কর্মী হিসেবে তখন কোনো মিডিয়াতে দেখাতে পেরেছে কোনো মিডিয়ায়? বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি এসেছে, ভিডিও এসেছে?" আসলে বিবিসির ২-১ টা খবর ছাড়া খুব রেফার করতে পারি না যে এই ঘটনা ঘটেছে রাতের পর। কোথাও কোনো কিছু আসলো না। সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও ছিল, হয়তো এখনকার মতো এত অ্যাক্টিভ ছিল না। কিন্তু ছিল তো। পেলাম না কেন দেখতে? দিনের বেলার ভোট যে রাত্রেবেলা আগের রাতে সিল মেরে বাক্সের মধ্যে ভরে রাখা যেতে পারে, এই ধারণাটাই তো সাধারণ মানুষের ছিল না। এটা নেগেটিভ অর্থে কিছু ক্রিয়েটিভ ধারণা থাকে না, এটি হচ্ছে নেতিবাচক অর্থে অত্যন্ত ক্রিয়েটিভ ধারণা, যে কেউ কল্পনাও করতে পারবে না যে আগের রাতে এটা ঘটনা ঘটে গেল। আমার মনে আছে যে সেই 29শে ডিসেম্বর 2018-তে যখন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল যখন আমরা পাচ্ছিলাম, শেষ দিকে এসে দেখা গেল যে আওয়ামী লীগ 290 এরকম, মানে 200 আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট তারা প্রায় 300-র মধ্যে সবই, বিএনপি 5টা না 7টা হুম। আসন পেয়েছে। তখন আমি আওয়ামী লীগের অফিসের সামনে, আওয়ামী লীগের এই যে ধানমন্ডি 3-এর অফিসের সামনে ক্যামেরা পাঠিয়েছিলাম লাইভ করার জন্য। সেখানে লোক নাই, মানে একটা দল নির্বাচনে জিতেছে, তাদের কিন্তু হাজার হাজার লোক থাকার কথা, 5-7 জন লোক, এবং তাদের মুখের সামনে যখন ক্যামেরা ধরা হলো, দেখে মনে হচ্ছে যে এদের সবার বাবা মা স্ত্রী সন্তান সব মারা গেছে। চেহারা এতই মলিন এবং হুম। কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কারণ আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের নেতা কর্মীরাও এটা কল্পনা করতে পারেন যে এইরকম একটা ডিজাস্টারাস ভোট হবে। এটা কি কোনোভাবেই বিজয় বলা যায় না, এটা একটা মহা বিপর্যয়কর বিজয় আওয়ামী লীগের জন্য। তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র এতই সূক্ষ্ম ছিল যে কারো পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না যে এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু তারপরেও আমি বলি, সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কিছু কিছু মানুষ, প্রশাসনের ভিতরেই কিছু কিছু মানুষ কিন্তু তার 2-1টা ভিডিও করে রেখেছে। তারা সেগুলো তখন প্রচার করার সাহস পায়নি, কারণ আমি যেমন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে বলেছিলাম যে আমরা জানি কি ঘটনা ঘটছে, হুম। কিন্তু আমরা প্রচার করিনি, কারণ আমরা জানি গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু, কার পক্ষে কতটুকু বলা যাবে। আর একটা হচ্ছে যে এটি হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে, যখন কোনো পোলিং এবং ভোট কেন্দ্রের ভিতরে তো ঘটেনি, বেশিরভাগ ঘটনা ঘটেছে টিএনও অফিসে বা ম্যাজিস্ট্রেট অফিসে বা জেলা প্রশাসকের অফিসে বা আহ, পুলিশ কর্মকর্তার অফিসে। এবং আমরা তো জানি যে পুলিশ এবং প্রশাসনের লোক, ডিসি এসপি বলাই তো হয় যে হুম। ডিসি কে 3 কোটি, এসপি কে 3 কোটি, এইভাবে ভোট টাকা দিয়ে এমপি পদ নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। তো সেখানে তারা তাদের কক্ষের ভিতরে কোন কোন জায়গায় সীমান্তরক্ষী বাহিনী বা অন্য সামরিক প্রশাসনের অন্যান্য লোকজন জড়িত ছিল, আইন শৃঙ্খলা, তারা অতি গোপনে এই কাজটি করেছে, এবং যারা করেছে তারা কোন রকম সাক্ষ্য প্রমাণ এগুলি রাখেনি, যে কারণে এটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসেনি। আর তখন তো ভয়ও ছিল যে আসলে কি হবে না হবে, আওয়ামী লীগের একচ্ছত্র আমল। 18 নির্বাচনটা নিঃসন্দেহে আমি নিজে মনে করি, আমি গিয়ে হয়তো প্রতিটা নির্বাচনই দেখেছি, 18 নির্বাচনটা কারচুপি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা করার কোনো প্রয়োজন ছিল না, যেই কারণে আজকে সমস্ত নির্বাচনগুলোকে বিষাক্ত করে দিয়েছে। ওই ওই এক দুধে 1 ফোঁটা চুনা পড়লে যা হয় সেইটা ঘটেছে। যেমন 18 নির্বাচন সম্পর্কে আমরা ভারতীয়রা মনে করি যে ওটা অন্যায় হয়েছিল বিরোধীদের প্রতি, হুম। যে কারণে সবসময় 24-এর নির্বাচন হোক আর কিন্তু অন্যায় 14 যে হয়েছে তখন নির্বাচনকে। তো আসলে ভারত অফিসিয়ালি এরকম কিছু বলে নাই যেটি আসলে অন্যায় হয়েছে। না, ভারত সরকারের ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার, সেই কারণে তারা বলেনি। আর সত্যি কথা বলতে গেলে স্বার্থের বিষয় হয়তো থাকে, কিন্তু আমরা ভারতীয়রা, হুম। সাধারণ মানুষ, সাধারণ সাংবাদিকরা মনে করেছিলাম ঠিক নয়। হুম। আর আমি যদি বলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের পরে। তিনি অত্যন্ত দুঃখিত বলেছিলেন, আমি এরকম চাই, এবং আমি জানি যে এর জন্য আমাকে প্রচুর বদনাম করাতে হবে সারা জীবন। এ কথাটা তিনি আমাকে বলেছেন এবং আমি লিখেওছি। কি বলেছিলেন তিনি? তিনি কি বলেছিলেন? বলেছিলেন এই 18 নির্বাচন যেটা হয়েছে, হুম। এই নির্বাচন এভাবে হোক, আমি এটা চাই। আমার দলের কিছু লোক এটা জোর করে করেছে, জি। তাতে আমি ব্যথিত এবং দুঃখিত। আমি জানি যে এই দুর্নাম আমাকে সারা জীবন এবং বইতে হবে। তারপরে কি সেই দলের কিছু লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কিছু লোক হয়তো মন্ত্রিসভা থেকে বাদ করেছিল। দুর্ভাগ্যজনক, একজন বড় নেতা তিনি অবশ্য মারা গিয়েছিলেন, আর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি। কাদেরকে কারা সে তাদের মানে সেইখানে ছিলেন সেই না, নির্বাচনে আমি যাদের আমি আচরণে ব্যর্থ হচ্ছে এরকম সেটা বলেছেন কিছু? মৃত ব্যক্তির নাম নিয়ে না, কিছু বলতে একজন না পারি হয় না। মারা গেছেন, সবাই তো নিশ্চয়ই মারা যান নাই। সবাই হয়তো, কেউ কেউ হয়তো মন্ত্রিসভা থেকে বাদও, যে কারণে নতুন মন্ত্রিসভার অনেক যুব নেতা উঠে এলো মন্ত্রিসভায়। 18 সালে যে নির্বাচন হলো সেটাই ছিল সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন। সেই নির্বাচন বিএনপিকে এনে বা অন্যদেরকে এনে আওয়ামী লীগ একটা মূলা ধরে দিয়েছিল। সেই মূলার প্রতিফলন হচ্ছে আজকে আওয়ামী লীগের এই রাজনীতি থেকে বিদায় নেওয়া।
বা রাজনীতি থেকে তাদের সরকার থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং ডিসগ্রেসফুল ওয়েতে উচ্ছেদ হয়ে যাওয়া, কারণ তারা প্রতারণা করেছে। তারা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে, সেই বিশ্বাসের ফল তারা দিয়েছে। 2024-এর ইলেকশনও ইভেন আপনি যদি ধরেন বিরোধী দল আসে নাই, তাই এক ধরনের নির্বাচন হয়েছে এবং এখানেও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, দেখানো হলেও ছিল। কিন্তু 2018 তো কমপ্লিট একটা রাতের ভোট, একটা জালিয়াতির ভোট, কমপ্লিট জালিয়াতি। আমি কালকে দেখছিলাম যে হুদার একটা ইন্টারভিউ, আদালতে বলছিলেন যে আসলে আমরা যেটা দেখলাম যে দুইটা এনএসআই এবং তারা গোয়েন্দারা এই ইলেকশনের আগে মাঠে নেমে গিয়েছিল এবং তারা এই ইলেকশন করেছে। আমি যখন দেখেছি তখন আমার ঘরে কিছু ছিল না, বা এই জাতীয় একটা বয়ান দিয়েছেন। ওনার এই কথাটা কিন্তু একদম সত্য, আমার নিজের প্রমাণ আছে, আমার নিজের দেখা, যে গোয়েন্দা সংস্থায় এই ভোটটা করেছিল। বিশেষ করে এনএসআই এর ভূমিকাটা তখন সবচেয়ে উপরে ছিল। এর আগের ইলেকশনে ডিজিএফআই করেছিল, এই ইলেকশন এনএসআই ভূমিকা পালন করেছিল। মানে 14 এবং তারা 14 না মানে 24 কোনটা ডিজিএফআই কোনটা এনএসআই? ডিজিএফআই আমি বলতেছি 14তে ভূমিকা ছিল তাদের আচ্ছা। বেশি, আর এনএসআই বেশি ভূমিকা পালন করেছে 2018। এবং তারা বিরোধী দলের কোথাও কোনো কর্মীকে রাখে নাই জেলে না ভরে। তো আপনি যদি আমার সমস্ত কর্মীরা জেলে ভরে দেন, রাতে ইলেকশন করেন, সেটা কি ধরনের ইলেকশন হয়? এককভাবে এটা 18 সালেই সরকার নিজের পতন নিজে ডেকে এনেছে। আওয়ামী লীগ সরকারের যে একটা দল, সেটারও গলা টিপে হত্যা করেছে তারা তখন। সো আওয়ামী লীগ প্রশাসনকে এত নিকৃষ্ট ভাবে ব্যবহার করেছে সেটা 2018 সালে, এবং তার পরিণতি এখন এইভাবে হয়েছে। তো সেই জুলাই রিজিম যে চেঞ্জ, যেটা আপনি শুরুতে আমরা বলছিলাম, অভ্যুত্থানের যে বিষয়টা, অভ্যুত্থান এই জন্যই হয়েছে। আমি আসলে বলতে চাই যে ভোট আসলে এখন শুরু হয়নি, ভোট শুরু হয়েছে কালকে সন্ধ্যা থেকে। কারণ এবার আমরা দেখলাম, এর আগে একটা অভিযোগ বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ছিল, 2018-র যে ভোটটি হয়েছিল সেখানে রাতের ভোট বলে একটা কথা ছিল, এবং সেই অভিযোগের সত্যতাও আমরা জানি কম বেশি। কিন্তু এখনকার মতো এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিল মারা, ব্যালট বা ইত্যাদি ভোট কেন্দ্রের ভিতরে লোক ঢুকে নানা রকম কারসাজি করছে, এগুলি ভিডিওতে ধরা পড়ছে, এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম যেগুলি পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত হচ্ছে, 2018 সালে সেটি হয়নি। সেটি আমাদের জানতে সময় লেগেছে। মূলধারার গণমাধ্যম তো দূরের কথা, কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও 18-র নির্বাচনের সময় ওই রাতে বা তারা পরের দিন সকালে দুপুরে আমরা কিন্তু এরকম কোনো অভিযোগ পাইনি। বিষয় বিশেষ করে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একটু পরে। আপনি বলছিলেন যে হ্যাঁ গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এটি কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো এটি বলছি এই কারণে যে গতকাল সন্ধ্যার থেকে যখন বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম, মানে আমরা বলতে দেশের মানুষ খবর পাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার পত্রিকায়, দেখছিলাম যে ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রে কিছু লোক ঢুকে পড়ছে, কিছু প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা, তারা একটি দলের পক্ষে বা একটি গোষ্ঠীর পক্ষে সিল মারার চেষ্টা করছেন, সেখানে আবার অন্য তাদের প্রতিপক্ষরা গিয়ে হাজির হচ্ছেন, তাদেরকে হাতে নাতে ধরে ফেলছেন। এবং প্রতিটি ক্ষেত্রে যেই জিনিসটা এবার ভালো লেগেছে আমার, সেটি হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি, তারা কোনো নীরব দর্শকের ভূমিকা পালন করেনি। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে, বিশেষ করে গত 1.5 বছরে, অনেক সামাজিক অন্যায়, অনাচার, অবিচার আমরা দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখেছি, দর্শকের অথবা তার ধারে কাছেও যেতে দেখিনি। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব অনিয়মের অভিযোগ কালকে সন্ধ্যা থেকে উঠছিল, কালকে সন্ধ্যা থেকে না, তার আগে থেকে আপনি জানেন যে সৈয়দপুর বিমানবন্দরে জামাতের একজন নেতা ধরা পড়লেন টাকার বস্তা নিয়ে, এবং এর বাইরেও পটুয়াখালীর কলাপাড়ায় আরেকজন বিএনপির নেতা বা সমর্থক টাকার বস্তা নিয়ে ধরা পড়লেন। এরকম অনেক জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সক্রিয় দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটি এই নির্বাচনকে কেন্দ্র করে খুবই ইতিবাচক, সেটি একটি ভালো দিক। আর এই কথাটি কেন বললাম আমি, কারণ কালকে রাত থেকে বহু জায়গায়, একটা দুটো পাঁচটা জায়গায় না, অন্তত 10টা 20টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য টাকা বিতরণ করা হচ্ছে, সেই টাকা নিয়ে ধরা পড়ছে, ব্যালট পেপারের মধ্যে সিল মারা হচ্ছে, ব্যালট ফলাফল রেডি করে সেখানে পোলিং কর্মকর্তা এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এরকম অনেক কিছু, অনেক ধরনের অনিয়মের খবর আমরা পেয়েছি, এবং নানা জায়গায় সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে, হাতিয়ায় একজনের প্রাণহানির খবর পর্যন্ত আমরা পেয়েছি, নোয়াখালীর যে হাতিয়া সেখানে। তো ফলে সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে ভোটের যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে
অনানুষ্ঠানিকভাবে কালকে রাত থেকে শুরু হয়েছে, আনুষ্ঠানিক ভোট শুরু কিন্তু হয়েছে আজকে এটা কি সকাল জয় মামুন, আপনি 7:30 থেকে। বলছিলেন যে আপনার মানে একটা বেশ দীর্ঘ অভিজ্ঞতা ভোট কাভার করার, এটা কি একটা খুব এক্সেপশনাল বা ব্যতিক্রমী একটা ঘটনা যে এরকম, নাকি আসলে আমাদের ভোটকে ঘিরে এটা একটা স্বাভাবিক রকমেরই চিত্র? ভোটকে ঘিরে স্বাভাবিক রকমের চিত্র, হ্যাঁ, এক ধরনের স্বাভাবিক রকমের চিত্র। কারণ আমরা যদি নিকট অতীতের দিকে তাকাই, বিশেষ করে যেই নির্বাচনগুলি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সবচেয়ে আমরা যদি ধরি যে 2014 সালের নির্বাচন, অর্থাৎ 2008-এ তো 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, তারপরে যখন আওয়ামী লীগ সরকারের অধীনে প্রথম নির্বাচন হলো 2014 সালে, যেই নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলো এবং আওয়ামী লীগ 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, সেই নির্বাচনের আগের রাতে জাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 30শে জানুয়ারি বা এরকম, আমার মনে নেই, 29শে জানুয়ারি বা ডিসেম্বর এরকম সময়। তার আগের রাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, ভোট কেন্দ্রে গন্ডগোল, একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে বা পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল এবং বহু জায়গায় এরকম গন্ডগোলের খবর আমরা পেয়েছিলাম। তো এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম ঘটছে তা না, কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে প্রতিবার যে ঘটনা ঘটে এবার সেরকম ঘটবে না বলেই তো আমরা আশা মানে করেছিলাম। ইতিহাসের কারণ সেরা বা শতাব্দীর সেরা হ্যাঁ, নির্বাচনটা হচ্ছে। আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত, তিনি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন এবং বাংলাদেশ একটা নতুন জন্ম লাভ করবে এই নির্বাচনের ভিতর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি যে অতীতে যেসব ভুলভ্রান্তি হয়েছে বা অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, দোষ ত্রুটি হয়েছে, সেগুলো